তো গোচর হচ্ছে গিয়ে যে কোনো একটা রাশি, ধরে নিচ্ছি আমার মেষ রাশি বা আমার কর্কট রাশি। তো এই কর্কট রাশি সাপেক্ষে বাকি গ্রহদের অবস্থা, সেইটা হচ্ছে গোচর বা ট্রানজিট, এইটাকে আমরা গোচর বলি। তাহলে কিরকম, আমি একটা ছোট উদাহরণ দিই। জাস্ট এক সেকেন্ড, আমি একটুখানি ডিলিট করে নিই নামটা। এই দেখুন, এখানে আমাদের একটা কুণ্ডলী রয়েছে। এই মানুষটার লগ্ন হচ্ছে, রাশি হলো বৃষ, আর এই মানুষটার ক্ষেত্রেই লগ্ন হলো মকর। তাহলে এই লগ্নের ওপর দিয়ে যে গ্রহগুলো যাচ্ছে বা এই রাশির ওপর দিয়ে যে গ্রহগুলো যাচ্ছে, সেইগুলোর রেসপেক্টে আমরা ফলাফল বিচার করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাশির রেসপেক্টে ফল বিচার করি, অর্থাৎ চন্দ্রের রেসপেক্টে। এবং আমাদের শাস্ত্র, আমাদের পারাশরী হোরা, বা আমাদের যা সাধারণ যে সমস্ত আমাদের ক্লাসিক বইগুলো রয়েছে, সেগুলোতে সব জায়গাতেই গোচরকে রাশি সাপেক্ষে বিচারের কথা বলা রয়েছে। যেমন আমাদের দশা বিচার করা হয় রাশি সাপেক্ষে, জন্ম নক্ষত্র সাপেক্ষে, ঠিক তেমনি ভাবেই বলা হয়েছে তোমরা যখন গোচরটা বিচার করবে, তখন সেই গোচরের বিচার তোমরা করো রাশি সাপেক্ষে। তাহলে আমাদের গোচরে চন্দ্র সাপেক্ষে আমরা বিচার করব। তাহলে এই সময় আমাদের সবচেয়ে কঠিন কঠিন জায়গায় যে সমস্ত গ্রহ বা যে সমস্ত কম্বিনেশন গুলো রয়েছে, যেমন এটা হচ্ছে রাহু আছে, এই জায়গাটাতে শনি আছে, তাও আবার সে রেট্রোগ্রেড হয়ে গেছে। এইখানে রয়েছে কেতু, আর দু একটা ভালো গ্রহ সমন্বয় তারাও রয়েছে। যেমন এইখানে রয়েছে বৃহস্পতি, এইখানেই রয়েছে মঙ্গল। তাহলে এইগুলো আবার কিছু ভালো যোগ তৈরি হয়েছে। তাহলে এই যে খারাপ কম্বিনেশন এবং ভালো কম্বিনেশন, এরা চন্দ্রকে কতটা প্রভাবিত করছে। তাহলে চন্দ্রকে কিভাবে প্রভাবিত করছে বুঝবো। এখন চন্দ্রের একাদশে রাহু রয়েছে, চন্দ্রের দশমে শনি রয়েছে বক্রী। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই ধরতে পারি যে এই যে মানুষটা, এই মানুষটার ক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে, এবং সেই পেশাগত সমস্যার কারণে এর আয় উন্নতি এগুলো বাধাপ্রাপ্ত হবে। তাহলে এটা খুব সিম্পল ক্যালকুলেশন, আমরা বুঝতে পারলাম। 5 নম্বর ঘরে কেতু রয়েছে, 5 নম্বর ঘরে দেখুন আমরা একটা রেড ক্রস দিয়েছি। তাহলে এই চাঁদের 5 নম্বর ঘর, চাঁদ মানে হচ্ছে মন, চন্দ্র মানে সিম্পলি মন। তাহলে মনের 5 নম্বর ঘরে কেতু এসে বসে রয়েছে। তার মানে কিছু কনফিউশন, কিছু দোটানা, কিছু দ্বিধা সৃষ্টি হয়েছে, যেখানে ও নিজেকে ডিসাইড করতে পারছে না যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কি ভাবা উচিত। সুতরাং কেতু হচ্ছে কি ট্রানজিটে এইরকম মুভমেন্ট গুলো দেবে। তাহলে ওভারঅল কোন গ্রহ কি প্রভাব বিস্তার করছে, সেইটাকে দেখে আমরা প্রেডিক্ট করব। তার সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে কি প্রশ্ন আসতে পারে, সেটা আমরা হোরারি চার্ট দেখে, মানে এই মুহূর্তের চার্ট দেখে আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে ও কি নিয়ে প্রশ্ন করতে পারে। এটা এখনো শেখানো হয়নি আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে শিখবেন, খুব কঠিন কিছু নয়। তাহলে এইবার আমরা, ও যদি আমাদেরকে প্রশ্ন করে যে তাহলে একটু দেখে বলো আমার বাচ্চা তো ভুগছে, বাচ্চা ভুগতে পারে। কারণ বাচ্চা মানে হচ্ছে ফিফথ, 5 নম্বর ঘর, এটা 5 নম্বর, 5-এর 6 নম্বর, সেটা হচ্ছে এটা। এখানে শনিদেব বসে আছেন বক্র হয়ে, তাহলে বাচ্চার শরীরটা খারাপ হতে পারে। চোট লাগা, হাড়ে ব্যথা, ঠান্ডা লাগা, বাচ্চার ডিপ্রেশন, অতিরিক্ত কান্নাকাটি করার টেন্ডেন্সি, হাঁটুতে চোট লেগে যাওয়া, অস্থি সন্ধি সংক্রান্ত পীড়া, এই সমস্ত ব্যাপারগুলো আসতে পারে। তাহলে সেইগুলো হতেই পারে। তাহলে সেগুলো কবে কমবে? প্রথম কমবে শনিদেব মার্গী হলে। তাহলে শনিদেব কবে মার্গী হবে সেটা আমাদের ধরে রাখতে হবে। দ্বিতীয়ত কবে কমবে, সেটা হচ্ছে কি শনিদেব যবে এই ঘর থেকে পরের ঘরটায় যাবে। তৃতীয়ত কবে কমবে, রাহু যখন এই ঘর থেকে সরে এসে এই ঘরে চলে আসবে। কারণ রাহু যখন এই পঞ্চমের ষষ্ঠ, পঞ্চম মানে সন্তান আর ষষ্ঠ মানে রোগ, তাহলে পঞ্চমের ষষ্ঠ মানে হচ্ছে সন্তানের রোগ। তাহলে সেখানে যখন রাহু আসবে, সেটা রোগ বৃদ্ধি করাবে। তাহলে আমাদেরকে এটা বলে দিতে হবে যে তুমি যে ভাবছো
তোমার বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে, এটা একেবারেই নয়। তোমাকে খেয়াল রাখতে হবে, এবং যাতে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, বাচ্চা যাতে ভালো থাকে, বাচ্চার যাতে কোনো রকম চোট আঘাত না আসে, সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এবং সেটা যদি রাখতে পারো, তাহলে খুব সিম্পল ওয়েতে তুমি নিজেকে হ্যাপি রাখতে পারবে, তোমার বাচ্চা ভালো থাকবে। তো এই হচ্ছে আমাদের সিম্পল ট্রানজিটের বিষয়। তাহলে ট্রানজিট বিচার করবার সময় আমরা কি মাথায় রাখবো? আমরা প্রথমেই মাথায় রাখবো কোন গ্রহটার দশা, কোন গ্রহের অন্তর্দশা, কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অধিপতিকে সবার আগে ট্রানজিটে মার্ক করবো। তাহলে রাহু কোথায় আছে? এখানে আছে। মঙ্গল কোথায় আছে? এখানে আছে। তাহলে এই দুটো জায়গা, বা এরপর আমরা প্রত্যন্তর দশাটাকেও নিতে পারি। তাহলে রাহু, মঙ্গল, এরা কি অবস্থায় আছে, কোথায় আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব। এবং সেই জায়গাটা হচ্ছে গিয়ে মূল সমস্যা সৃষ্টির একটা জায়গা। গোচর বিচারের সময় আমরা দশাপতি, অন্তর্দশাপতি ট্রানজিটে কোথায় আছে, সেই ঘর সংক্রান্ত ফল আশা করব। সেই ঘর সংক্রান্ত ফল আমাদেরকে ভোগ করতে হবে। সেই গ্রহরা যেখানে দৃষ্টি দিচ্ছে, সেই সংক্রান্ত ফল আমাদেরকে ভোগ করতে হবে। এরই সঙ্গে সঙ্গে আরেকটা জটিল বিষয় রয়েছে, সেটা হচ্ছে অন্তর্দশা অধিপতির নক্ষত্র অধিপতি। তাহলে এখন অন্তর্দশা কার চলছে? মঙ্গলের। তাহলে অন্তর্দশা অধিপতিকে, মঙ্গল, তার নক্ষত্র অধিপতি তিনি কে? মঙ্গলের নক্ষত্র অধিপতিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে একটুখানি দেখুন মঙ্গল কোথায় আছে। বৃশ্চিকে 6 ডিগ্রি 40 মিনিটে, 6 ডিগ্রি 31 মিনিটে। তারপরে নক্ষত্র অধিপতি হচ্ছেন অনুরাধা। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, তিনি যেখানে আছেন, তিনি চতুর্থ ভাবে আছেন, এবং চতুর্থ ভাব সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যাবে। তো এবং এর সঙ্গে সঙ্গে এই অন্তর্দশা অধিপতি ট্রানজিটে কোথায় আছেন, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ শুধুমাত্র আমরা গ্রহদের মূল অবস্থান দেখে যদি প্রেডিকশন করি, তাহলে প্রেডিকশন মিলবে না, আমরা ভুল করব। তাহলে এই মুহূর্তে অন্তর্দশা পতির নক্ষত্র অধিপতি, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অধিপতি, তিনি হচ্ছেন শনিদেব। তিনি কোথায় রয়েছেন? আমরা দেখলে পরেই সিম্পলি দেখতে পাবো যে তিনি অবস্থান করে রয়েছেন কোথায়? দ্বিতীয় এবং রেট্রো। তাহলে দ্বিতীয় মানে কি? রিলেশনশিপ, যেগুলো হচ্ছে গিয়ে মেইনলি বিবাহ সম্পর্কিত রিলেশনশিপ, যাদেরকে আমরা বলি কুটুম্ব, সেই রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে, এবং সেভিংস, টাকা পয়সা, অর্থনৈতিক অবস্থা, সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে মেইনলি প্রবলেমটা আমরা দেখতে পাবো। তো একদম এক্স্যাক্টলি এটাই। দুটো প্রবলেম, একটা হচ্ছে টাকা রাখতে পারছে না, আর দ্বিতীয় প্রবলেম কি? দ্বিতীয় প্রবলেম হচ্ছে একটা দোকান ঘর নিতে চাইছে, সেই দোকান ঘরটা কিছুতেই ফাইনালাইজ হচ্ছে না। এই দুটোই প্রবলেম, এবং এই দুটো প্রবলেমই ভদ্রমহিলাকে একদম নাস্তানাবুদ করে রেখে দিয়েছে। পরিষ্কার? পুরোটা না। এবার আমরা গোচর বিচারের আরেকটু ভেতরের দিকে যাই। ট্রানজিটে যখন কোনো শুভ গ্রহ চাঁদের ওপর দিয়ে পাস করবে, কোনো শুভ গ্রহ, তাহলে আমরা ধরে নেব যে এই সময় আমরা কিছুটা বেটার রেজাল্ট পাবো। ট্রানজিটে যখন কোনো অশুভ গ্রহ চাঁদের উপর দিয়ে যাবে, তখন আমরা আশা করব যে কিছুটা অশুভ ফল আমরা পাবো। এবং সেই গ্রহটার প্রভাব অনুযায়ী, সেই গ্রহটার কোয়ালিটি অনুযায়ী আমরা ফল পাবো। তাহলে যখন হচ্ছে গিয়ে কোনো গ্রহ চাঁদের উপর দিয়ে যাচ্ছে, তখন সেই গ্রহটা তার মূল রাশি চক্রে কি অবস্থায় আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন এই মুহূর্তে চাঁদের উপর দিয়ে বৃহস্পতি পাস করছে। বৃহস্পতি এখন কত ডিগ্রিতে আছে? মোটামুটি
ওই 18, 19, 20 এরকম টাইপের একটা ডিগ্রিতে আছে। তা আমি একটুখানি দেখে আপনাদেরকে বলছি। 17 ডিগ্রি 28 মিনিট। বৃহস্পতি বসে রয়েছে 17 ডিগ্রি 28 মিনিটে, মানে হচ্ছে চাঁদের নিজের নক্ষত্রে। তাহলে এইটা হচ্ছে গিয়ে চন্দ্র বসে রয়েছে 23 ডিগ্রি 8 মিনিটে, তার মানে চন্দ্র সেও বসে রয়েছে আমাদের রোহিণী নক্ষত্রে। এই মুহূর্তে বৃহস্পতি সেও রোহিণী নক্ষত্রেই বসে আছে, ফলে বৃহস্পতি ট্রানজিটের জন্য শুভ। তাহলে এখানে আমাদের আবার সেই নবতারা চক্রের কনসেপ্ট দেখতে পাওয়া যাবে। নবতারা চক্র অনুযায়ী কি হতে পারে বা কি ঘটবে, সেই ব্যাপারগুলো আমরা বুঝে নেব। যদি নক্ষত্রটা জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র, সাধক নক্ষত্র, মিত্র বা অতিমিত্র এই ধরনের নক্ষত্র থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রাপ্তি যোগ সম্ভাবনা এগুলো অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। যেমন বৃহস্পতি এই মানুষটার ক্ষেত্রে একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেবে। এবার একটা হচ্ছে কথা আপনাদের সঙ্গে শেয়ার, সেটা হচ্ছে যদি কোনো জাতক বা জাতিকা লগ্ন এবং চন্দ্র পরস্পরের কেন্দ্রস্থানে থাকে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কোন স্থানে রয়েছে, লগ্ন থেকে চন্দ্র পঞ্চমে রয়েছে, আর চন্দ্র থেকে লগ্ন সে নবমে রয়েছে। এটা হচ্ছে কোন স্থান? যদি কেন্দ্রস্থানে থাকে তাহলে গোচরের নেগেটিভ ইম্প্যাক্ট কমতে দেখতে পাওয়া যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে যখনই যাই হোক না কেন একটা ব্যালেন্স কাজ করতে থাকে। যেমন বৃহস্পতি সে আহ যেমন ধরুন কারোর লগ্ন হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, কারোর হচ্ছে গিয়ে ধরুন লগ্ন এটা আর রাশি হচ্ছে গিয়ে এটা। তাহলে এখন বৃহস্পতি এই ঘরটাতে আছে, এই চাঁদকে আমরা যে ঘরটাতে দেখছি সেই ঘরটাতে বৃহস্পতি আছে, এই ঘরটাতে বৃহস্পতি আছে। আর রাহু কোথায় আছে? রাহু আছে এই ঘরটাতে। তাহলে লগ্ন থেকে যদি আমি দেখি, লগ্নের কিন্তু নবমে রাহু আছে, খুব সমস্যা। কিন্তু এখানে তো বৃহস্পতি আছে একাদশে, বৃহস্পতি রাহুকে ব্যালেন্স করে রেখে দেবে। সুতরাং যাদেরই আপনারা দেখবেন যে লগ্ন এবং রাশি পরস্পরের থেকে কেন্দ্রস্থানে অবস্থান করেছে, অর্থাৎ ওই 1, 4, 7, 10 এগুলোতে রয়েছে, সাতটা নয়, স্পেশালি 4 আর 10, এইরকম যদি কম্বিনেশন থাকে, অর্থাৎ লগ্ন এবং রাশির মধ্যে কৌণিক ব্যবধান যদি 90 ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে দশা এটা খারাপ করছে তো আরেকজন ভালো করছে, আমি খারাপ করছি তো রাহুল বাবু ভালো করে দিচ্ছেন, কিংবা রাখি ম্যাডাম গন্ডগোল করছেন তো অয়না চ্যাটার্জি ভালো একটা সাপোর্ট দিয়ে দিচ্ছেন। এরকম মানে যদি লগ্ন আর রাশি পরস্পর সমকোণে থাকে, 90 ডিগ্রি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে এটা শুভ। এবং এদের জীবনে কোনো না কোনো গ্রহ সবসময় সাপোর্ট দিতে থাকে। এটা আপনারা প্র্যাকটিসের সময় দেখতে পাবেন। তাহলে নবধারা চক্রের কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। চন্দ্র থেকে কোন শুভ গ্রহ কি অবস্থায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। এবার ট্রানজিট যখন আমরা দেখি, তখন আমাদের আরেকটা কুণ্ডলী দেখতে হয়। এটার একদম বেসিক কনসেপ্ট আমি আপনাদেরকে একটু দেখাবো। এই কুণ্ডলীটার নাম হচ্ছে, ধরুন একজন মানুষের আমি দেখতে চাইছি এই মানুষটার ট্রানজিটে বৃহস্পতি কেমন কি ফলটল দিতে পারে। এর জন্য আমাদের একটা কুণ্ডলী রয়েছে, তার নাম হচ্ছে সর্বাষ্টক বর্গ। তাহলে সর্বাষ্টক বর্গটাকে খুললাম, এই হচ্ছে সর্বাষ্টক বর্গ। তাহলে এত জটিলতা বাদ দিয়ে আমি সর্বাষ্টক বর্গটাকে একটু কপি করে নিই।
দেখুন, সর্বাষ্টক বর্গ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো এটাকে আমরা ইউটিলাইজ করব কি করে? আমার দরকার বৃহস্পতি বৃষ রাশিতে কেমন ফল দিয়েছে। তো আমি বৃহস্পতিটাকে দেখলাম, এই হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃষ রাশিতে চলে যাই। বৃষ রাশিতে এই যে বৃষ রাশি, এইটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থা। এইটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি কত পয়েন্ট পেয়েছে, 4। এবার খেয়াল রাখবেন সর্বাষ্টক বর্গতে সবচেয়ে বেশি পয়েন্ট হতে পারে 8। 8 হচ্ছে সর্বাষ্টক বর্গতে সবচেয়ে বেশি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, এর থেকে বেশি হতেই পারে না। তাহলে এই যে 8-এর মধ্যে 4 পেয়েছে, মোটামুটি শুভ শুভ। এবার এখানে কত নম্বর ভাবটা পড়েছে বৃষ রাশিতে, সেটা হচ্ছে 8 নম্বর। তাহলে 8 নম্বর ভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি যখন সঞ্চার করবেন, আরেকবার বলি, 8 নম্বর ভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি যখন সঞ্চার করবেন, তখন তার শুভ অশুভ ফলদানের ক্ষমতা বৃদ্ধি পাবে। শুভ অশুভ কেন বললাম? কারণ হচ্ছে 4 পয়েন্ট পেয়েছে। 4 হচ্ছে মাঝখানের পয়েন্ট, না শুভ না অশুভ। তাই 4 নম্বর পয়েন্ট প্রাপ্তিকে আমি শুভাশুভ মিশ্র ফলদাতা হিসেবেই ট্রিট করব। যেখানে 6 পেয়েছে, বৃহস্পতি যখন মিথুনে যাবে, তখন নবম ভাবে এই মানুষটার ক্ষেত্রে নবম ভাবে এরকম ভাব লেখা আছে। এই নবম ভাবে বৃহস্পতির প্রবেশ, নবম ভাবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, এ কিন্তু 8-এর মধ্যে 6 পয়েন্ট পেয়েছে, এবং এই বৃহস্পতির থেকে এই মানুষটার উপকার হবে, এবং অবশ্যই হবে। তাহলে মোটামুটি আমাদের এই সর্বাষ্টক বর্গের বিষয়টা, সিম্পল বিষয়টা বুঝতে পারলাম। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে সর্বাষ্টক বর্গটা কি। সর্বাষ্টক বর্গ, বা আরেকটু সিম্পল ওয়েতে আমরা আসতে পারি, সেটা হচ্ছে অষ্টক বর্গ। অষ্টক বর্গ হচ্ছে গ্রহদের কমফোর্ট জোন ইন্ডিকেটিং সিরিজ। আরেকবার বলি, কমফোর্ট জোন ইন্ডিকেটিং সিরিজ। তাহলে অষ্টক বর্গ একটা সারণী, সিরিজ মানে হচ্ছে সারণী, একটা তালিকা। তাহলে এটা কিরকম তালিকা? ধরুন রবির অষ্টক বর্গে রবি মঙ্গল থেকে, বা রবি শুক্র থেকে, বা রবি বৃহস্পতি থেকে কোন কোন ক্ষেত্রে থাকলে শুভ, অর্থাৎ রবি কোনো একটা জায়গায় যদি অবস্থান করে, তাহলে রবির সেই অবস্থানের জন্য বাকি গ্রহরা কেমন কমফর্ট ফিল করবে, কিংবা রবির সেই অবস্থান বাকি গ্রহদের দ্বারা কতটা বেনিফিটেড হবে, কতটা সাপোর্টেড হবে, সেই রিলেশনশিপ ইন্ডিকেটিং টেবল, দ্যাট ইজ কল্ড অষ্টক বর্গ কুণ্ডলী। এই অষ্টক বর্গ সারণী আপনারা ফলিত জ্যোতিষে পাবেন। তো আমি একটা অষ্টক বর্গ সারণীর এরা বলি আপনাদেরকে। এখানে বলা রয়েছে রবি, রবি রবির ক্ষেত্রে 1 2 4 7 8, 1 2 4 7 8, 9 10 11, এই ঘরগুলোতে রবি রবিকে কমফর্ট জোন প্রোভাইড করে। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে রবি রবিকেই কি করে কমফর্ট জোন প্রোভাইড করবে? রবি তো জন্মকালীন একটা জায়গায় বসলো। তাহলে সেই রবিটা যেখানটাতে বসলো, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। একটু চার্টটা ড্র করে নিই। অষ্টবর্গ একটু একটু কঠিন কনসেপ্ট, বাট আমাদের অসুবিধা হবে না, আমরা আস্তে আস্তে শিখবো। স্যার একটু একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলুন না, আমার ছবিটা আঁকতে আঁকতে। ক্যান্সেল করছেন আর এই রোগী হাউস, হাউস যেগুলো বলবেন।
শুনতে পাচ্ছি না। ওই ঘরগুলো বললেন না যে কমফোর্ট হাউস রবি, ওই ঘরগুলোকে একটু রিপিট করা যাবে কি? এডিট করব? মানে আরেকবার শুনলে ভালো হতো। হ্যাঁ, আমি বলছি তো। এবার রবি এইখানটাতে বসে আছে, তাহলে রবি যেখানে বসে থাকবে সেই ঘরটা বলছে সেখান থেকে 1 2 4 7, 1 2 4 7, মানে এই ঘরটা, 1 2 মানে এই ঘরটা, 4 মানে এই ঘরটা, 7 মানে হচ্ছে এই ঘরটা, 9 7 8 9 10, 8 মানে এই ঘরটা, 9 10। তাহলে রবি যে ঘরটাতে বসেছে সেই ঘরটা থেকে গুণে 1 2 4 7 8 9 10 11, অর্থাৎ 5 আর 3 8টা ঘর। সেই 8টা ঘরের রবিকে কমফর্ট জোন প্রোভাইড করবে। তাহলে রবি কি করে রবিকে কমফর্ট জোন প্রোভাইড করবে? হ্যাঁ, করবে। এইটা হচ্ছে আমার ন্যাটাল রবি। আর একটা রবি আছে যেটা হচ্ছে কি পাই পাই করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে রবি ট্রানজিট এইভাবে ঘুরছে। তাহলে কোথায় কোথায় কমফর্ট জোন? এখানে কমফর্ট জোন, এখানে কমফর্ট জোন, এইখানে কমফর্ট জোন, এইখানে কমফর্ট জোন, এখানে কমফর্ট জোন, এইভাবে রয়েছে। রবি অন্যদেরকেও কিছু কমফর্ট জোন প্রোভাইড করবে। রবি যেখানে বসে থাকবে তার আহ চন্দ্রের জন্য রবি 3 6 7 8 10 11। এবার চন্দ্রের জন্য রবি কি করবে? রবি 3 6, এখানে রবি বসে আছে। এবার চন্দ্রের জন্য রবি এই জায়গাটাকে দেবে। এরপর হচ্ছে 6, মানে এটাকে দেবে। 7 8 10 11, 7 8। তাহলে রবি চন্দ্রকে এই ঘরগুলোতে কমফর্ট জোন প্রোভাইড করবে। তাহলে এই ঘরগুলোতে যখন চন্দ্রের মুভমেন্ট হবে তখন চন্দ্র হ্যাপি ফিল করবে রবির জন্য। হতেই পারে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো জায়গা তারা প্রবলেম ক্রিয়েট করছে, কিন্তু যদি আমরা সর্বাষ্টকে দেখি তাহলে একটা একটা আহ, কি বলবো, একটা একদম প্রিপেয়ার্ড লিস্ট বলা যেতে পারে, একটা কম্প্রিহেন্সিভ লিস্ট বলা যেতে পারে, সেটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইখানে অষ্টক বর্গ ইন্ডিকেট করবে যে কোন গ্রহের কারণে হ্যাপিনেস ফিল করবে, আর কোন গ্রহ কোন গ্রহের কারণে সরো বা অ্যাংজাইটি টেনশন ইত্যাদি ফিল করবে। এটা আমরা বুঝতে পারবো অষ্টক বর্গের সাহায্যে। অর্থাৎ এই ঘরের মধ্যে ভাই বোনরা রয়েছে, বড় ভাই এসে বলে দিল, দেখ আমার কিন্তু এই জায়গা, সেই জায়গাতে আমি খালি শ্যামলকে অ্যালাউ করবো, শ্যামল বাদ দিয়ে ওই জায়গাগুলোতে আর কেউ ঢুকতে পারবে না। শ্যামল হচ্ছে 4 নম্বর ভাই। তো এটা শুনলো, শুনে মেজো ভাই বললো যে দেখো, বাড়ির এই জায়গাগুলো হচ্ছে আমার জায়গা, বাকি জায়গাতেও যেতে পারো, কিন্তু আমার পছন্দের জায়গাগুলোতে একমাত্র সলিল অ্যাক্সেস করতে পারবে। তাহলে সূর্যর পরের জন সে সলিলকে কিছু অ্যাক্সেস দিল। তাহলে এটাও হচ্ছে, অষ্টক বর্গটাও হচ্ছে সেম ওয়ে। এখানেও একটা গ্রহ আর একটা গ্রহকে কমফর্ট অ্যাক্সেস দেয়, মানে কমফোর্টেবল অ্যাক্সেস পাওয়ার জন্য, কমফোর্টেবল অবস্থা পাওয়ার জন্য গ্রহরা গ্রহদের জন্য ক্ষেত্র তৈরি করে। সেই গ্রহে যখন এই গ্রহটা আসবে তখন সে ভালো লাগবে, কারণ এই কমলা গোলের মধ্যে এখানে রবির জন্য ওকে, কিন্তু রবি এখানে শুক্রের জন্য কিন্তু ওকে নয়, শুক্রের জন্য জায়গাটা পাল্টে যাবে। তো সেইখান থেকে আমরা পাবো সর্বাষ্টক অষ্টক বর্গ।
এবং এই অষ্টক বর্গগুলোকে যখন একত্রীকরণ করবো, অনেকগুলো অষ্টক বর্গকে জুড়ে রেজাল্ট বার করবার চেষ্টা করব, তখন সেটা হবে সর্বাষ্টক বর্গ। এবং সর্বাষ্টক বর্গ দেখবেন আপনি, একটা বেসিক কারণ হচ্ছে কি ট্রানজিটে, যেমন ধরুন এই লোকটার হচ্ছে মে মাসে শনি মীন রাশিতে যাবে, এটা আপনারা সবাই জানেন, শনি মে মাসে মীন রাশিতে যাবে। তাহলে এই মীন রাশিতে শনি, শনি কোথায় আছে? এইখানে। তাহলে মীন রাশিতে শনি এই লোকটার ক্ষেত্রে কত পেয়েছে? 5। তারপরে আমরা আশা করতে পারি বেটারমেন্ট রয়েছে, ভালো কিছু হতে চলেছে, উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটাও দেখতে পাওয়া যাবে। তাহলে এই যে এখানে শনি কত পেয়েছে? 5। তাহলে এখানে যে উন্নতির চেষ্টা, এটা কিন্তু পজিটিভ। এই উন্নতির চেষ্টা, এটা হচ্ছে বেনিফিশিয়াল, এবং এই উন্নতির চেষ্টা, সেটা কিন্তু আলটিমেটলি জীবনে উন্নতি এনে দেবে। বুঝতে পারলাম? এরপরে আমাদের স্যার, বৃহস্পতি। হ্যাঁ, স্যার এই যে 3, 6, 7, 8, 10 বললেন, এগুলো হলো লগ্ন থেকে হিসাব হবে তো, নাকি রবি যেখানে আছে সেখান থেকে হিসাব হবে? চন্দ্র যেখানে আছে ওখান থেকে হিসাব হবে? মানে ব্যাপারটা বুঝতে পারিনি। মানে বললেন না যে রবি যখন চন্দ্র মানে যখন যায়, যেমন বললে যে 3, 6, 7, 8, 10, 11, তো এটা আপনার লগ্ন থেকে হবে, লগ্ন থেকে 3, 6, 7, 8, 10 এবার না না, এরকম হিসাবে হবে তো? রবি যেখানে আছে সেখান থেকে, যেমন এখানে আমরা দেখছি হ্যাঁ, সেটাই জানতে চাইছি। কর্কটে রবি আছে, কর্কটে গিয়ে রবি বসলো, আচ্ছা। এসে বললো দেখ, ওই জায়গা, ওই ওই জায়গাগুলো আমার, ওইখানে আমি এই জায়গাগুলোতে বৃহস্পতি এলে কিছু বলবো না, ওই জায়গাগুলোতে চন্দ্র এলে আমি কিছু বলবো না, ওই জায়গাটাতে মঙ্গল এলে পরে আমি বলবো ঠিক আছে ভাই বসো। ফলে এখানে পারমিশন দিচ্ছে রবি। রবি যে অষ্টক বর্গ সাপ্লাই দিচ্ছে, বা রবি যে অষ্টক বর্গ রবির থেকে আমরা বার করছি, সেইটার গণনা হচ্ছে এইটাই। তারপর একটা আমরা নিচ্ছি চন্দ্র থেকে। চন্দ্র কিন্তু অত বেশি ঘরে অ্যাক্সেস দিচ্ছে না, চন্দ্রর মাত্র 6টা। তার মধ্যে কি কি ঘর? চন্দ্রের ঘর হচ্ছে 3, 6, 7, 8, 10, 11। সুতরাং চন্দ্রের ঘর, সেটা আমরা বুঝতে পারলাম, চন্দ্র কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করে রাখে, চন্দ্র কোন কোন ক্ষেত্রকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করে, সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই অষ্টক বর্গকে এবার থেকে একটু কাজে লাগাবার চেষ্টা করব ট্রানজিট ক্যালকুলেশনের জন্য। আর আমরা যে দশার কিছু রুলস লিখেছি, সেই রুলস এর মধ্যে দশার সঙ্গে সঙ্গে ট্রানজিট মুভমেন্ট নিয়েও লিখিয়ে দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জিজ্ঞেস করবো? হুম, করুন না। স্যার এই যে অপশনটা আপনি বের করলেন হরোস্কোপ থেকে, একটু দেখাবেন কোন কোন জায়গা থেকে বের করলেন? আমি ঠিক আহ, বুঝতে পারলাম না, মানে হরোস্কোপের যে সফটওয়্যারটা থেকে বের করলেন অপশনটা, ওটা আপনি এই যদি আসবেন সেদিন। সর্বাষ্ট বর্গ থেকে নিষ্কর্ম দিত। ও, ওটা ওটা হচ্ছে, আমি হরোস্কোপ একটু শেয়ার করি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথমে আমি গেলাম এইখানে, এখানে আমাদের এখানে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলার্স আছে, তার ওখান থেকে আমি দেখবো, এখানে একটু অল্প একটু নিচে নামলেই আমরা পাবো সুদর্শন চক্র, অষ্টক বর্গ, সর্বাষ্টক বর্গ। এই সর্বাষ্টক বর্গের আগে আবার আর একটা অষ্টক বর্গ আছে, এটা হচ্ছে বাইনারি সিস্টেম টাইপের, যেখানে যেখানে এক, সেই সেই ঘরগুলো হচ্ছে পজিটিভ,
যেখানে যেখানে জিরো সেই ঘরগুলো অ্যালাউড নয়, সেই ঘরগুলোতে গেলে পরে বকা খেতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই টেবিলগুলোতে যতগুলো এখানে দেখুন, এই যোগে 3 2 1 3 3 4 5 এই সমস্ত লেখা আছে, এই যে লাস্ট লাইনের যোগফল, এই লাস্ট লাইনের যোগফল গিয়ে চলে এসছে ওই খাটটাতে। তাহলে লাস্ট লাইনের যোগফল দেখুন, এটা হচ্ছে শনির সর্বাষ্টক বর্গ 3 2 1 3 3 4। দেখুন শনিতে হচ্ছে 3 2 1 3 3 4, অর্থাৎ অষ্টক বর্গে যে ক্যালকুলেশনটা পাচ্ছি, প্রত্যেকটা অষ্টক বর্গের একদম লাস্ট লাইনে আমরা যেটা পাচ্ছি, এই যে লাস্ট লাইনে এইটাকেই নিয়ে গিয়ে নিষ্কর্ষ বানানো হয়েছে। এবার এখানে যে 3 পয়েন্ট, এখানে রবিকে থাকার জন্য, এটা অ্যাকচুয়ালি শনিকে এই রাশিতে অর্থাৎ মেষ রাশিতে থাকার জন্য, এটা 1 নম্বর রাশি অর্থাৎ মেষ রাশি, এখানে শনিকে থাকার জন্য টোটাল 3 জন অ্যালাউ করেছে। এখানে কারা কারা অ্যালাউ করেছে? তার মধ্যে রয়েছে মঙ্গল, তার মধ্যে রয়েছে রবি, আর কে সে হচ্ছে শুক্র। তাহলে রবি মঙ্গল শুক্র এরা অ্যালাউ করেছে শনিকে মেষ রাশিতে থাকার জন্য। এই হচ্ছে অষ্টক বর্গের বেসিক কনসেপ্ট। পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ স্যার। স্যার যোগফলটা নিয়ে যদি একটু কিছু বলেন। কোন যোগফলটা? স্যার ওই যে 30-এর ওপর অনেক সময় পেলে সেটাকে ভালো ধরা হয়, ওটা কি ম্যাক্সিমাম প্ল্যানেট ভালো হচ্ছে বলে সেটাকে ভালো ধরা হয়? মানে হ্যাঁ, কোন 30-এর উপরে পেলে ওটাকে ভীষণ ভালো ধরা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা আহ সর্বাষ্টক বর্গে আমরা ওটাকে ধরবো না, আমরা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ফলটাকে ধরবো। আচ্ছা। কোনটা কোন জায়গাতে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট দিতে পারছে, আমরা সেটাকে দেখে নেবো। কারণ এখানে টোটাল যে নাম্বারটা, এটা তো ইকুয়াল, সব সময় আমরা সমান পাবো, 39 56, এটা হচ্ছে কি ফিক্সড। ডিস্ট্রিবিউশনটা কোথায় কত হয়েছে সেই ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে পাবো। এবার এইখানে হচ্ছে গিয়ে মেশে 19 পেয়েছে, এখানে যোগফলটা আপনারা দেখতে পাচ্ছেন কি? না স্যার, এখন দেখতে পাচ্ছি। এখানে দুটো যোগফল আছে। একটা যোগফল হচ্ছে এইখানে আছে, আর একটা যোগফল এই বরাবর আছে। যেটা ভার্টিক্যাল যোগফল, এই যেটা পরে দাগ কাটলাম, এই এখন যেটা দাগ কাটছি, এটা ফিক্সড। এটা হচ্ছে শনির 39 পয়েন্ট, শনি সবসময় 39 পেয়ে থাকবে। বৃহস্পতির 56 পয়েন্ট, সবসময় 56, কখনো এর কোনো পরিবর্তন নেই। কিন্তু এই যে যোগটা, এই যে নিচে যে যোগটা, এই যোগটা হচ্ছে পরিবর্তিত হয়, এই যোগফলটা। তাহলে দেখুন, কেউ 19 পেয়েছে, কেউ 23 পেয়েছে, কেউ 26 27, কেউ 35, কেউ হচ্ছে গিয়ে 39, এরকম হচ্ছে কি আর কি পাওয়া গেছে। তাহলে এই যে যোগফলটাকে আমরা পেলাম, এই যোগফলটা কখনো কখনো বেশি হয়, বাট বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ট্রানজিটে আমরা দেখব যে যে ঘরে যোগফলটা বেশি হয়েছে সেই ঘরে বেশিরভাগ গ্রহরাই শুভ ফল দেবে। যেমন হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, কুম্ভটাকে দেখুন, কুম্ভ হচ্ছে গিয়ে পঞ্চম রাশি, তাহলে 6টা পয়েন্ট পেয়েছে শনি, তারপরে বৃহস্পতি 5, তারপরে মঙ্গল 5, তারপরে রয়েছে শুক্র, সেও 5, বুধ এখানে একটু ডিস্টার্ব হয়েছে, 4 পয়েন্ট পেয়েছে, আর তার ঠিক পরেই আবার বুধ গিয়ে কিন্তু 6 পয়েন্ট পেয়েছে। ফলে বুধের নাম্বারটা বেড়েছে, 39 হয়েছে।
বুধেরটাই সবচেয়ে বেশি, 39। তাহলে বুধ, বুধ না তো এটা, হ্যাঁ এটা হচ্ছে কুম্ভ। কুম্ভটাই হচ্ছে কি ম্যাক্সিমাম 39। তাহলে কুম্ভ রাশিতে বেশিরভাগ গ্রহরা হ্যাপিনেস ফিল করবে। তাহলে কুম্ভ রাশিতে এই গ্রহরা, এরা হচ্ছে গিয়ে বেটার রেজাল্ট দেবে যখন তারা ট্রানজিটে কুম্ভ রাশিতে থাকবে। মোটামুটি পরিষ্কার হলো। একদম স্যার। এবার কিছু কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোতে আমরা একটু যাব, সেইগুলো করে তারপরে আমরা চলে আসবো গোচর, ট্রানজিটে। ট্রানজিট না, রেট্রোগ্রেশন। কতগুলো প্রশ্ন এসছে, সহজ সহজ, কঠিন কঠিন প্রশ্ন। আচ্ছা, আমাদের গুরু পূর্ণিমাতে রাখি ম্যাডাম আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকেও করেছেন। তো আমরা চেষ্টা করব ওই দিনকে আসবার। আর আমরা চেষ্টা করব যারা যারা আসবো তারা তারা একটু জানিয়ে দেবো। আমরা সবাই রাখি ম্যাডাম অথবা পাপিয়া ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব। তাহলে আমরা আহ, যারা যারা আসতে চাইছি তাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, ইন্দ্রনীল বাবু বলছেন ফেস রিডিং এর সম্বন্ধে কিছু যদি বলেন, বলবো পরে। আর ভালো মানুষ আর খারাপ মানুষকে চেনার কিছু বৈশিষ্ট্য, এটা তো আমাদের ফেসেই আমাদের চলে আসবে, সেখানে আমরা করব। আচ্ছা, 224 নম্বর ব্যাচে কিছু প্রশ্ন এসছে। তন্ময় বলেছে অষ্টমিত অস্তমিত বক্রী নিচস্থ, ওরে বাবারে, তার আবার সাড়ে সাতি। তার মানে হচ্ছে লগ্ন হলো তুলা, কারণ শনি, ও বলেছে লগ্ন থেকে শনি পঞ্চমপতি। তাহলে এটা আহ অষ্টমস্ত নাকি? না, অষ্টমস্ত বলেনি। এটা কি লগ্ন? এইটা স্যার, হ্যালো, হ্যাঁ, হ্যালো। এটা আমাকে একজন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, কমেন্টে। ও, এর জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। তাহলে এটা পরিষ্কার যে শনিটা, আপনার প্রশ্নটা লক্ষ্য করুন, বলছে অস্তমিত বক্রী নিচস্থ শনি। খুব ভালো করে শুনবেন, অস্তমিত বক্রী নিচস্থ শনি। তাহলে এই প্রশ্নটা তন্ময় একটু খেয়াল করলেই বুঝতে পারতো যে এই প্রশ্নটা হচ্ছে বেকার, বকওয়াস, বাজে একটা প্রশ্ন। তাহলে কিরকম বা কেন কারে কি, তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমরা আজকে বক্তৃতা বুঝবো। ও, আমাদের স্ক্রিন শেয়ার করাই আছে। এখানে মুছতে হবে। আপনারা কেউ অস্তমিত অবস্থা বোঝেন, কখন গ্রহরা অস্ত যায়? স্যার, যখন রবি। রবির দীপ্তাংশে বা রবির কাছে চলে আসে, তখন হচ্ছে গিয়ে গ্রহরা অস্ত যায়। কারণ রবির তীব্র আলোতে সেই গ্রহদেরকে আর দেখতে পাওয়া যায় না। তাহলে ভদ্রলোক বলেছেন শনি হচ্ছে পঞ্চমপতি। তাহলে লগ্ন কি কি হতে পারে? লগ্ন দুটো হতে পারে, একটা হচ্ছে এই লগ্নটা, আর একটা হচ্ছে এই লগ্নটা, মানে কন্যা লগ্ন অথবা তুলা লগ্ন, এই দুটো লগ্নেই শনি পঞ্চমপতি হয়। তাহলে এবার উনি বলেছেন অস্তমিত এবং বক্রী। তাহলে তার সঙ্গে আবার নিচস্থ, এই নিচস্থ মানে হচ্ছে গিয়ে শনিটা এখানে আছে। এ বাবা, তাহলে এখানে শনি আছে, তাহলে এটা হচ্ছে নিচস্থ, এটা আমরা বুঝে গেলাম। এবার যদি শনি অস্তমিত হয় এবং নিচস্থ হয়, তাহলে সেই শনি বক্রী হতে পারে না। কারণ এই শনি বক্রী হবে যদি রবিটা এখান থেকে শুরু করে
এখানে থাকে। রবিটা এখানে থাকলে মোটামুটি 120 ডিগ্রি ডিস্টেন্স থাকলে পরে এই শনিটা বক্রী হতে পারে। তাহলে অস্তমিতও হবে, নিচস্থও হবে, আবার বক্রীও হবে। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। তাহলে অস্তমিত শনি তিনি কখনো বক্রী হবেন না, কারণ অস্তমিত হতে গেলে শনিকে তো রবির সাথে থাকতে হবে, না হলে তিনি অস্তমিত হবেন কি করে। এটা হচ্ছে অস্তমিতর কন্ডিশন, আর এগুলো হচ্ছে বক্রীর কন্ডিশন। তাহলে কখনোই একসাথে অস্তমিত এবং বক্রী এটা হতে পারে না। তন্ময়ের কাছে আমি পরিষ্কার করতে পারলাম ব্যাপারটা? একদম স্যার, একদম হ্যাপি? একদম হ্যাপি। আর প্রশ্নটা ভুল করেছে, একটু আগে করেছে স্যার। প্রশ্নটা ভুল করেছে, আমি দেখেছি। আমি তা আপনাকে একবার দেখালাম। তো এইরকম প্রশ্ন এরা করবে, এরকম প্রচুর বড় বড় পণ্ডিত মশাই ছড়িয়ে রয়েছেন জ্যোতিষ শাস্ত্রে। অসুবিধা নেই, এর মধ্যেই আমরা কাজ করব, আর আমরা খুব ভালো কাজ করব। একদম স্যার। তো যাই হোক না কেন, উম, এটা গেল। তারপরে আমাদের 225-এ কিছু প্রশ্ন এসছে, সেটা একটু আমি দেখি। আচ্ছা, দেবমাল্য বসাক লিখেছেন মেষ লগ্নে চতুর্থ পঞ্চমে পঞ্চমপতি, মেষ লগ্নে চতুর্থ পঞ্চমপতি চতুর্থে অবস্থান শুভ হবে কিনা। হ্যাঁ, শুভ হবে। শ্রাবণ মাসে রবিচন্দ্র একসঙ্গে, অমাবস্যার যোগ, খারাপ কিছু হবে না। কিন্তু জাতকের ইগো প্রবলেম এটা বেশি হবে। বৃষ লগ্নে চতুর্থ এবং নবমপতি মানে হচ্ছে শনির পঞ্চমে অবস্থান, বৃষ লগ্নে চতুর্থপতি নবমপতি, এইটা খুব শুভ অবস্থান নয়। তবে এই জাতকের ফ্যামিলিতে কোনো মানুষের আইন, আদালত, উকিল ইত্যাদির সঙ্গে কানেক্টেড থাকার কথা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তারপরে মা- মানসী মণ্ডল লিখেছেন সপ্তমে অষ্টমে শনি থাকলে কি ফল দেয়। সপ্তমের শনি জেনারেলি দিকবলি হয়ে থাকে, খুব খারাপ ফল দেয় না। তবে বিয়ের ক্ষেত্রে একটু ডিলে, একটু ডিস্টারবেন্স এগুলো দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো সমস্যা সেগুলো আসে। জেনারেলি একটু স্পিরিচুয়াল টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে এই জাতকের মধ্যে না অন্যের জন্য অনেক কিছু করতে হচ্ছে, এইরকম একটা সিচুয়েশন দেখতে পাওয়া যায়। মানসিক সমস্যা মানে কিরকম সমস্যা স্যার? আহ, তারপরে আরেকটা প্রশ্ন করেছেন, কোথায় গেল। হুম। তারপরে হচ্ছে স্বপ্ন মনে রাখতে পারার জন্য কোন গ্রহের প্রয়োজন। এই জায়গাটাতে না এই ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে গেছে। বেসিক্যালি স্বপ্নের তো বিভিন্ন টাইপের স্বপ্ন হয়, আমি এই ব্যাপারগুলো বিশেষ জানি না। তো কিছু কিছু স্বপ্ন অটোমেটিক্যালি মনে থেকে যায়। কিছু কিছু মানুষ কিছু প্রচুর স্বপ্ন দেখে কিন্তু মনে রাখতে পারে না। আহ তবে জেনারেলি যদি বৃহস্পতি, কেতু এরা কানেক্টেড হয়ে অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে স্বপ্ন মনে রেখে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রাখি ম্যাডাম কিছু প্রশ্ন করছিলেন, সেটা বলুন। আমাদের সব প্রশ্নের তো উত্তর দেওয়া হলো। না, বললাম যে বললেন না শনি মানসিক সমস্যাটা কিরকম ধরনের মানসিক সমস্যা, মানে মানসিক রোগ না কোনো চিন্তা? অ্যাংজাইটি, দুশ্চিন্তা, আচ্ছা। মনের মধ্যে হতাশা, অদ্ভুত কিছু বিষয়। স্যার, একটা প্রশ্ন ছিল। যাদের হ্যাঁ, বলুন। চার্টে
যাদের চার্টে অস্তমিত শনি, তো তারা এই সময় বক্রী শনির যে অবস্থা, তাতে কি ওরা কি কি ধরনের রেজাল্ট পেতে পারে? এইটা হচ্ছে গিয়ে একটু দেখে নিতে হবে যে কি অবস্থায় রয়েছে শনি, তো সেটা দেখে আপনাকে প্রেডিক্ট করতে হবে। তবে শনি যখন বক্রী হবে আর দশা কি চলছে সেটাও আপনাকে দেখতে হবে। তো বক্রী মানেই যে উল্টো ঘুরতে শুরু করলো, ব্যাপারটা এরকম নয় সবসময়। আর এনিওয়ে, যদি বক্রী শনির অবস্থায় শনি বক্রী হলে অস্তমিত শনির থেকে আমরা ভালো রেজাল্ট আশা করব না। আমরা টেনশন, কাজ, এনজাইটি এগুলোকেই একসেপ্ট আশা করব, যে প্রবলেম থাকবে এবং প্রবলেম ফেস করতে হবে। আর এটা যদি শনির দশাতেই থাকে তাহলে কি আরো বাড়বে? শনির দশা থাকলে পরে আরো বাড়বে। আবার একটা প্রশ্ন চলে আসবে, শনির দশাতে হচ্ছে গিয়ে কোন গ্রহের অন্তর্দশা চলছে, সেটাও হচ্ছে গিয়ে। হুম, তো যাই হোক না কেন, আমাদের অত। হ্যাঁ পার্থ, বলুন। স্যার বলছি কি মেনলি পেটের প্রবলেমের জন্য কোন হাউস এন্ড কোন প্ল্যানেট দেখবো? ও বাবা, এ তো রোগ জ্যোতিষ। না, পেট একজন মানে ষষ্ঠ। একজন একজনের কোশ্চেন করেছে, মানে ওনার খুব পেটের সমস্যা, একবার অপারেশনও হয়েছে, বাচ্চা মেয়ে, দেখুন, কিন্তু পেটের পেট হচ্ছে একটা পেটের সিন্ধু। সমস্যা। পেট হচ্ছে একটা সিন্ধুক, এর মধ্যে রয়েছে একদিকে কিডনি মানে রেচনতন্ত্র, একদিকে রয়েছে পৌষ্টিকতন্ত্র, আর একদিকে রয়েছে জননতন্ত্র। এবার পেটের সমস্যা মানে ব্যাপারটা সহজ ব্যাপার নয়। তার মধ্যে রয়েছে একদিকে অগ্নাশয়, অন্যদিকে লিভার, আর একদিকে গল ব্লাডার। এই তিনটেও বিষাক্ত জিনিস। আর 4 নম্বর পয়েন্টে একটি বেকার জিনিস, সেটি হচ্ছে একটি অ্যাপেন্ডিক্স। তাহলে এই যে চারটে জিনিস রয়েছে, এরা ডিরেক্টলি আমাদের পৌষ্টিক তন্ত্র মানে অ্যালিমেন্টারি ক্যানেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, মানে খাদ্যনালীর সঙ্গে এরা কানেক্টেড নয়। এরপরে আমাদের রয়েছে, ওখানেই আরো আপনি জিনিসপত্র পাবেন, সেটা হচ্ছে গিয়ে ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে গিয়ে আপনার অগ্নাশয়ের ওখানের আশেপাশে রয়েছে। এই গ্ল্যান্ডের প্রবলেম সেটাও কিন্তু আপনার পেটের সমস্যা হিসেবেই ট্রিটেড হবে। মানুষের শরীরে অতিরিক্ত ঘামের গন্ধ, তারপরে হচ্ছে আহ অতিরিক্ত ঘেমে যাওয়া, চোখ বড় বড় হয়ে যাওয়া, চট করে টেন্সড হয়ে যাওয়া, এগুলো হচ্ছে গিয়ে সবই ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হয়। এবং এটাও কিন্তু ওই সেই পেটের প্রবলেম হিসেবেই ট্রিটেড হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের আহ ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট, ভাস ডিফারেন্স, মেয়েদের ক্ষেত্রে ওভারি, ইউটেরাস, সবই পেটের প্রবলেম। তো সুতরাং পেট হচ্ছে বিশাল বড় সিন্ধু। এখানে কে নিয়ে প্রেডিক্ট করা খুব মুশকিল। ওভারঅল যদি পুষ্টির প্রবলেম হয়, অ্যাসিডিটি হচ্ছে, তার মানে আপনারা বুঝবেন যে চন্দ্র পীড়িত আছে। চন্দ্র, বৃহস্পতি এরা হচ্ছে গিয়ে পীড়িত রয়েছে, এবং এদের কারণে আমরা আলটিমেটলি সলিউশন বার করতে পারছি না। কি করে আমরা হলে তো পুরো ঘেঁটে ঘ হয়ে যেত। কোথায়? বলছি আমরা যে এত কিছু মনে রাখি না, আমরা হলে স্যার এত কিছু মনে রাখতেই পারতাম না। এত কিছু মনে রাখতে হয় না। আমার তো মনে হলো স্যার পুরো সায়েন্সের স্টুডেন্ট, মানে সায়েন্সের পুরো এ বলে দিল। না, স্যার তো সায়েন্সেরই স্টুডেন্ট। তো সায়েন্সেরই স্টুডেন্ট। আমি ছোটবেলায় বিজ্ঞান টিজ্ঞান একটু পড়েছি। হ্যাঁ, ব্যাপারটা হলো আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি অতটা এ করতে পারলাম না, মানে পেটের কোথায় কি আছে সব নারী নক্ষত্র বলে দিলে। স্যার না না, নারী নক্ষত্র আর কোথায় বললাম, এটা তো আহ, মানে 6-7 এর নলেজ হলো। তো আহ যাই হোক না কেন, আমাদেরকে যখন আমরা জ্যোতিষ চর্চা করব, তখন আমাদেরকে একটা আলাদা নাম হবে। সেই নামটা হচ্ছে দৈবজ্ঞ। এই নামটা বরাহমিহিরের দেওয়া। তো বরাহমিহির দৈবজ্ঞর যে লক্ষণ বলে গেছেন, সেই লক্ষণের মধ্যে রয়েছে সৌম্য, শান্ত, ভদ্র, নিখুঁত দেহ সৌষ্ঠব যুক্ত, সুভাষী, বক্তব্য রাখার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী অর্থাৎ সুবক্তা, উচ্চ স্মৃতিশক্তি সম্পন্ন, সমাজ বিজ্ঞান,
মনোবিজ্ঞান, তার সঙ্গে পরিবেশ বিজ্ঞান ইত্যাদিতে পারদর্শী, এবং তার সঙ্গে সঙ্গে দেহ, মন ও আত্মার তত্ত্বে তিনি পারদর্শী। তাহলে এতগুলো গুণ, সেগুলো একজনকে দৈবজ্ঞ বানায়। দৈবজ্ঞ মানে হচ্ছে যিনি বিধির বিধান পাঠ করতে পারেন, যিনি বিধির বিধান পাঠ করে সেই পাঠ উপলব্ধ ফল জাতক বা জাতিকাকে জানাতে পারেন, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত হয়েছেন, তিনিই হচ্ছেন দৈবজ্ঞ। তাহলে এই গুণাবলীগুলো আপনাদের মধ্যে তো থাকতে হবে, তখন তো আপনারা দৈবজ্ঞ হবেন। তার মধ্যে একটা অবশ্যই রয়েছে উচ্চ স্মৃতিশক্তি এবং উচ্চ মনন ক্ষমতার অধিকারী। পরিষ্কার? হ্যাঁ স্যার, পরিষ্কার। তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। চেষ্টা করবো স্যার। হ্যাঁ, আমার মধ্যে নেই, কিন্তু আমি তো বলতে পারি আপনাদের মধ্যে আনার জন্য। স্যার আপনার মধ্যে স্যার কোন গুণটা নেই? সব গুণই তো একদম 100% করে ভরে দিয়েছে ভগবান। থ্যাংক ইউ, ভালো লাগে শুনতে। আচ্ছা, এবার আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা দেখতে হবে আমি যখন আঁকছি। আর সেই সময় আমাদের একটা কাজ ধরা থাকবে, এই পুরো হচ্ছে গিয়ে মাইন্ডকে একদম ফ্রেশ কন্ডিশনে রিফ্রেশ করে ফেলা, মানে মাথা একদম পরিষ্কার ফাঁকা করে ফেলতে হবে। তাহলে আমরা এবার শুরু করি পড়াশুনো বক্রতা নিয়ে। স্যার আজকে পুরো ক্লাসটাই প্রচুর কঠিন। আর বেশিক্ষণ হবে না, এই একটু পরেই বন্ধ হয়ে যাবে। কঠিন তো, জ্যোতিষশাস্ত্র খুবই কঠিন, এবং এই ব্যাপারটাকে উপলব্ধি করা, এগুলো হচ্ছে গিয়ে বেশ কঠিন, বেশ মানে বেশ কঠিন। হো, হো। তাহলে প্রথমে আমরা যে ছবিটা এঁকেছি, একদম বাইরের দিকে দেখুন 12টা দাগ দেওয়া রয়েছে। এই যে 12টা দাগ দেওয়া রয়েছে, এই 12টা দাগ হচ্ছে গিয়ে গ্যাপ গুলো এক একটা রাশিকে ইন্ডিকেট করে। তার মানে এই রাশিটা হচ্ছে আমার মেষ, আর এই রাশিটা হচ্ছে আবার তুলা। তাহলে রাশি হচ্ছে মহাকাশের বিষয় আসে, সেগুলো আবার এখানে রয়েছে। এবার গ্রহরা কখনো বক্রী হয় না, এইটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট আপনাকে মাথায় নিতে হবে, যে কোনো গ্রহ কখনো বক্রী হয় না। গ্রহরা যদি বক্রী হয় কিংবা স্তম্ভিত হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই গ্রহটা পড়ে যাবে, গ্রহদের চ্যুতি ঘটবে, গ্রহরা ওইখান থেকে টপাক করে পড়ে যাবে। তাহলে আমরা যাকে বক্রী বলি, সেটা কেন বক্রী হচ্ছে? কারণ হচ্ছে গিয়ে আমরা পৃথিবী থেকে দেখছি, এবং পৃথিবী থেকে বিভিন্ন রকম গতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সৌরজগতের কেন্দ্রে কে আছে? সৌরজগতের কেন্দ্রে তিনি রয়েছেন সূর্য। তাহলে এই আমাদের সূর্য। তাহলে ইনি হচ্ছেন আমাদের সূর্যদেব। এবার আমরা
কয়েকটা পজিশন একটু বুঝি। ইনি হচ্ছেন আমাদের পৃথিবী। এটা একটা এক্সট্রা পৃথিবী। এটাকে আমি ছবি আঁকার জন্য রেখে দিলাম, এটাকে পরে আবার লাগবে বলে আমি বানিয়ে রাখি। আরেকটা গ্রহ আমি বানিয়ে রাখি, সেটা হচ্ছে আহ এটা হচ্ছে আবার পৃথিবী। এটা পৃথিবীর কক্ষ। আর এটা আমি ধরে নিচ্ছি বৃহস্পতি। এটা হচ্ছে আমার বৃহস্পতি আর পৃথিবী। তাহলে এইবার আমি পৃথিবী থেকে দেখছি, খুব ভালো করে লক্ষ্য করুন। এই পৃথিবী থেকে যখন আমি দেখছি সূর্য কোথায় আছে, সূর্য কোন রাশিতে আছে বলতে পারেন কেউ? শুধু মধ্যবিন্দুটাকে ধরবেন, মোটামুটি যেটাকে মধ্যবিন্দু লাগবে আপনারা শুধু সেইটাকে ধরুন, মধ্যবিন্দু টু মধ্যবিন্দু। তাহলে বলুন তো সূর্য কোন রাশিতে আছে? আর বৃহস্পতি ধনু। কোন রাশিতে আছে? কুম্ভ। গুড। তাহলে কিভাবে আমরা এদেরকে দেখতে পাই সেটা আমরা বুঝতে পারলাম, মানে কিভাবে আমরা এদেরকে উপলব্ধি করতে পারি। তাহলে এবার আমার আরেকটা বৃহস্পতি লাগবে, আর একটা আমার পৃথিবী লাগবে, রবিটা রবির জায়গায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমার পৃথিবী। ব্যাস। তাহলে আমি হচ্ছে কি এবার পৃথিবীকে কয়েকটা পজিশনে বসাই। পৃথিবী ঘুরছে আস্তে আস্তে। পৃথিবীর ঘুরতে কতদিন লাগবে খেয়াল জানেন কি? পৃথিবীর ঘুরতে কতদিন লাগে? 365 দিন। আচ্ছা, ব্যাস হয়ে গেছে। তাহলে এবার আমি যখন দেখছি পৃথিবী এই পথে মুভ করছে, লক্ষ্য করুন, এই পথে হচ্ছে পৃথিবী পাস করছে। তাহলে পৃথিবী এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা 1 নম্বর পজিশন। তাহলে এখন আমি কি দেখছি? আমি এখন দেখছি সূর্য এবং বৃহস্পতি একই রাশিতে আছে। দেখুন সূর্য কোথায় রয়েছে? সূর্য মোটামুটি আমার কুম্ভ রাশিতে। আর বৃহস্পতি, তিনি দেখুন তিনিও কুম্ভ রাশিতে। এবার পৃথিবী এগিয়ে এখানে এলো, 2 নম্বর পজিশন। পরেরটা পৃথিবী এখানে এলো,
তাহলে এবার এখানে সূর্য কোথায় গেল? সূর্য এখানে চলে গেল। আর বৃহস্পতির তো গতি স্লো, ধরে নিচ্ছি বৃহস্পতি এখানেই রয়েছে, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সূর্য এগিয়ে গেল, সূর্য একটু বেশি এগোলো, এটা হচ্ছে সূর্যের জায়গা, আর এটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এই করতে করতে যখন এইখানে এসছে, এই জায়গাটাতে যখন এসছে, পৃথিবী যখন এই জায়গাটাতে এসছে, তখন পৃথিবী কি দেখছে? তখন পৃথিবী দেখছে সূর্য এসছে এইখানে, আর বৃহস্পতি কোথায়? বৃহস্পতি আছে, খুব লক্ষ্য করুন, তাহলে এটা হচ্ছে 3-3, এটা হচ্ছে 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 1 নম্বর, এটাও 1 নম্বর, এটা 2, এটা হচ্ছে 2। হলো, এই করতে করতে পৃথিবী এই জায়গাটাতে এসছে, পৃথিবী এইখানটাতে এসছে। এবার পৃথিবী যখন এখানে এসছে, তখন পৃথিবী কি দেখছে? সূর্য হচ্ছে এইদিকে, পৃথিবী যখন এরকম পজিশনে বা এরকম পজিশনে বা এরকম পজিশনে, তখন কি দেখছে? তখন দেখছে সূর্য হচ্ছে এই রাশিতে, আর বৃহস্পতি রয়েছে মোটামুটি এই রাশিতেই, ধরে নিচ্ছে এখানে। এরপরে কি হলো? পৃথিবী এইখানটাতে এসছে, পৃথিবী দেখছে সূর্য এগিয়ে গেল এদিকে, আর তখন বৃহস্পতি কোথায় দেখছে? তখন বৃহস্পতিকে দেখছে এইখানে। তখন বৃহস্পতিকে দেখছে এইখানে। তারপর আরেকটু এগিয়ে গেল এইখানে, এবার সূর্যকে কোথায় দেখছে? এখন সূর্যকে দেখছে এইখানে। বৃহস্পতিকে কোথায় দেখছে? বৃহস্পতিকে দেখছে এখানে। আরেকটু এগিয়ে গেল এইখানে, এখন সূর্যকে দেখছে এইখানে। বৃহস্পতিকে কোথায় দেখছে? এইবার লক্ষ্য করুন, বৃহস্পতিকে দেখছে এইখানে। তাহলে এর আগের বারে ছিল কোথায়? এইখানটায়, এখন কোথায় চলে গেল? এইখানটা। তাহলে এর আগে পর্যন্ত বৃহস্পতির যে গতি, সেটা এইদিকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু যেই পৃথিবী এইখানটায় চলে এলো, বৃহস্পতির গতি হয়ে গেল পশ্চাৎমুখী। মানে পৃথিবী থেকে দেখছি বৃহস্পতি পেছনের দিকে যাচ্ছে। এবার আরেকটু এগিয়ে যাই, লক্ষ্য করুন খুব ভালো করে, সূর্য কোথায়? পৃথিবী থেকে দেখছি সূর্য কোথায়? এইখানে কন্যা রাশিতে। বৃহস্পতি কোথায়? আরো পিছিয়ে গেছে দেখুন, মীন রাশিতে। মেষ থেকে ক্রস করে এবার মীনে ঢুকে গেছে। তাহলে আমরা পুনরায় প্রথম রাশিতে গমন দেখি, মানে পূর্ব রাশিতে পুনরায় গমন, সেইটা হচ্ছে গিয়ে চালু হলো। বোঝা গেল কিভাবে বক্রী হয় গ্রহ? একদম স্যার। না, আপনার তো বোঝা গেল, কিন্তু বাকিরা তো সারা শব্দ করে না। হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার পুরো ব্যাপারটাই আপেক্ষিক, সবাই ঠিক মতো যার মতোই চলছে, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, যেমন দুটো বিপরীতমুখী রেল যাচ্ছে উল্টো দিক থেকে, কিন্তু ধরুন গতিবেগ 70, কিন্তু মনে হচ্ছে না 200 কিলোমিটার বেগে চলছে। মানে হুম, মানে ধারণা আমি বলছি। একদম এটাই, এখানেও তাই। যেই মাত্র পৃথিবী একে কভার করে বেরিয়ে যাচ্ছে, যে সময়টাতে পৃথিবী একে কভার করছে, লক্ষ্য করুন যে মুহূর্তে পৃথিবী একে কভার করে এদিকে চলে যাচ্ছে, বৃহস্পতি সেই গতিতে যেতে পারছে না। তখন মনে হচ্ছে যে এদিকে যখন পৃথিবী এইভাবে যাচ্ছে, তখন বৃহস্পতি সামনের দিকে যাচ্ছে, কিন্তু যে বৃহস্পতিকে কভার করে উল্টো দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু বৃহস্পতিকে এখান থেকে আমরা দেখছি এদিকে, কিন্তু এখান থেকে যখন দেখছি তখন গতি এদিকে চলে এসছে। ফলে এটা পুরোপুরি আপেক্ষিক গতির জন্য হচ্ছে, ক্যালকুলেটেড আপেক্ষিক গতি।
পুরোটাই আমাদের মুনি ঋষিরা ক্যালকুলেট করে গিয়েছেন এবং তার রেজাল্ট আমরা পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই বক্রগতির রেজাল্ট কিভাবে পাবো আমরা, বক্রগতির ফল আমরা কিভাবে বার করব। তো আমি হচ্ছে বক্রগতির ফলটা আজকে পড়াবো না, বক্রগতির কয়েকটা অবস্থা আমি একটুখানি বোঝাই। বক্রগতি মানে হচ্ছে ব্যাকওয়ার্ড মোশন। তাহলে ধরুন কোনো একটা রাশিতে জুপিটার রয়েছে, যে কোনো রাশিতে জুপিটার রয়েছে বক্রী অবস্থায়। তাহলে জুপিটার কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে থাকতে পারে গুরু? জুপিটার তো আমরা লিখবো না, আমরা লিখি গুরু। আর আমরা লিখবো হচ্ছে গিয়ে কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে থাকতে পারে, 0 to 30, যে কোনো ডিগ্রিতে থাকতে পারে। আর এখানে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভাব। এই ভাবটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি থাকতে পারে, সেটাও 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে থাকতে পারে। তাহলে আমরা দুটো ডিগ্রি ধরি। ধরুন ভাবটা রয়েছে 22 ডিগ্রিতে, আর গুরু রয়েছে 5 ডিগ্রিতে। তার মানে গুরু কি হচ্ছে, ভাব থেকে দূরে সরে যাচ্ছে। গুরু তো পেছনে আছে, ভাবের পেছনে গুরু আছে, সে ভাব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কারণ সে তো উল্টো দিকে, তার গতি তো ব্যাক, তার গতি তো হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড মোশন। তাহলে যখন বৃহস্পতি মুভ করছে, ভাব তো স্থির, তাহলে বৃহস্পতি ভাব থেকে দূরে চলে যাচ্ছে। এই বৃহস্পতি রয়েছে 25 ডিগ্রি। এইবার এই বৃহস্পতি সে একই দিকে যাচ্ছে, প্রকৃত, তাহলে সে ভাবের দিকে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? একদম ভালো হয়। হ্যাঁ ধরুন স্যার, হয়েছে। এবার তাহলে বৃহস্পতি কোন ভাবের দিকে মুভ করছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। একটা কনসেপ্ট আছে যে যদি কোনো গ্রহ বক্রী হয় তাহলে সে আগের ভাবের ফল দেয়। তাহলে আমাদেরকে দেখতে হবে কি অবস্থায় সে বক্রী। সে যদি এই রকম অবস্থায় বক্রী হয়, অর্থাৎ এই কন্ডিশনে, তাহলে সে কিন্তু আগের ভাবের ফল দেবে, কারণ তার মুভমেন্ট হচ্ছে আগের ভাবের দিকে। কিন্তু যদি এই অবস্থায় মুভমেন্ট, এই অবস্থায় যদি বৃহস্পতি বক্রী হয়, তাহলে অবশ্যই সে এই ভাবের ফল দেবে এবং অনেক বেশি বলবান ফল দেবে। পরিষ্কার হলো? এবার কথা হচ্ছে বক্রী গ্রহরা কেন বেশি ফল দেবে। আমরা এই কনসেপ্টটা যদি দেখি, তাহলে যত পৃথিবী এইভাবে এগোচ্ছে, এগোতে এগোতে এইবার বক্রী হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, পৃথিবী এগোচ্ছে, যত এগোচ্ছে তত বক্রী হচ্ছে। এবার বৃহস্পতিকে নিয়ে আমরা ভাবছি, তাহলে বৃহস্পতির সঙ্গে যত বক্রীর দিকে যাচ্ছে, পৃথিবীর দূরত্ব কিন্তু কমছে। এটা পরিষ্কার। দেখুন পৃথিবী বৃহস্পতির দিকে যাচ্ছে, হ্যাঁ স্যার। এইবার দূরে যেতে শুরু করলো। এখন আর বক্রী নেই, এবার বক্রতা মুছে গেছে। ঠিক আছে, এবার বক্রতা বন্ধ। বক্রতা বন্ধ হলো কি করে বুঝবো? বৃহস্পতি আর রবির ডিস্টেন্স। তাহলে রবি রয়েছে এইখানে, অর্থাৎ কন্যাতে, আর বৃহস্পতি কোথায় রয়েছে? মকরে। কন্যাতে না, তুলাতে। আর বৃহস্পতি রয়েছে মকরে। তাহলে এই গ্যাপ কমে গেছে। এবার যত হচ্ছে গিয়ে দূরে চলে যাচ্ছে, যত দূরে চলে যাচ্ছে, তত হচ্ছে গিয়ে বৃহস্পতির প্রভাব কমবে। তখন বৃহস্পতি মার্গী। আর যখন পৃথিবী বৃহস্পতির কাছে, তখন বৃহস্পতি বক্রী। এইরকম পজিশন গুলোতে। তাহলে যখন বৃহস্পতি বক্রী, তখন বৃহস্পতি কাছে, তার মানে তার প্রভাবটা আমাদের উপরে বেশি। তাহলে খেয়াল রাখতে হবে, যখনই কোনো গ্রহ বক্রী হবে, তার প্রভাব কিন্তু আমাদের উপরে বাড়তে দেখতে পাওয়া যাবে। আহ
তাহলে পরিষ্কার হলো বক্রতা। তাহলে এর পরের দিনকে আমরা বক্রী গ্রহদের ফল নিয়ে পড়াশোনা করব। আর আমাদের পড়াশোনা মোটামুটি আজকে এই পর্যন্তই। এখন আপনারা কেমন আছেন টাছেন বলুন। স্যার আপনি আগের ক্লাসের রেকর্ডিং গুলো দেননি, কিন্তু ভুলে গেছেন। আচ্ছা, কবে কবে ক্লাসের রেকর্ডিং আমি দিতে ভুলে গেছি, আমাকে একটুখানি বললেই আমি রেকর্ডিং গুলো দিয়ে দেবো। দুটো শুক্রবার, লাস্ট দুটো শুক্রবার ক্লাস করাবেন না বাথরুমে? আগের শুক্রবারের তো রেকর্ডিং দিয়ে দিয়েছি। কোথায়? দেইনি বলছেন? তাহলে তো মহা ভুল হয়ে গেছে। দেখিনি তো। না, 12 তারিখ দেয়া হয়েছে স্যার। 12 তারিখ দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেয়া হয়েছে। বেশ বেশ বেশ। আচ্ছা, তো মোটামুটি আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই। একটু কঠিন, বাট আমরা সামলে নিতে পারবো। আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে অ্যাস্ট্রোলজি তো একটা হিউজ সাবজেক্ট। তো এই হিউজ সাবজেক্টকে অ্যাকসেপ্ট করতে গেলে আপনাদেরকেও হিউজ পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে পরেই তখনই হচ্ছে কি আমরা একটা জায়গাতে আসবো। আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি। আমাদের একজনের জায়গা থেকে আরেকজনের কাছে ক্রমাগত এনার্জি ফ্লো দেখতে পাওয়া যাবে। এনার্জির একটা মুভমেন্ট, এটা আমরা দেখতে পাবো। ধীরে ধীরে আমরা অটোমেটিক্যালি শিখতে থাকবো। এরকম নয় যে আপনাদেরকে বিশাল পড়াশোনা করতে হবে, আর এরকমও নয় যে আমিও বিশাল পড়াশোনা করেছি। কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে একটা অদ্ভুত সাবজেক্ট, যেটা আমাদের মধ্যে আপনা আপনি গ্রো করে। যেমন পুরুষ মানুষদের ক্ষেত্রে দাড়ি গোঁফ তৈরি হয় একটা সার্টেন এজের পরে, তো ঠিক তেমন ভাবেই একটু নির্দিষ্ট মাত্রায় পড়াশুনো করলে, খুব বেশি নয়, জাস্ট একটু টাচ, এই যে ক্লাসগুলো করছেন এটাই সাফিসিয়েন্ট। এতেই কিন্তু আপনারা আস্তে আস্তে একটা সময় দেখবেন যে আপনারা অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন। কিভাবে হয়েছেন সেটা বড় কথা নয়, বাট আপনারা হয়ে গেছেন। তো এইটা অটোমেটিক্যালি হবে। এবং এইটা যদি না হয়, তাহলে আমি হচ্ছে গিয়ে অ্যাস্ট্রো গাইড হিসেবে, মানে এডুকেশনাল গাইড হিসেবে ব্যর্থ। এবং এটা আমি জানি যে এটা আপনাদের মধ্যে হবে, অটোমেটিক্যালি আসবে। এবার এই যে রেট্রো প্ল্যানেটস, এদেরকে দিয়ে আমরা যখন প্রেডিক্ট করব, তখন বিষয়টা কিন্তু একটু জটিল হবে, বাট তাহলেও আমরা প্রেডিক্ট করতে পারবো। আর যখন আমরা ক্লায়েন্ট নিয়ে হ্যান্ডেল করব, তখন বেশিরভাগ ক্লায়েন্টই আসবেন, একই প্রশ্ন বারবার করবেন, তিনি খারাপটা শুনতে চাইবেন না। আমি আজকে একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, যা তার রাহুর দশা কেতুর অন্তর্দশা। কোনোভাবে এটার রেমেডি করা কি পসিবল? না, রেমেডি করে উনি বেটারমেন্ট পাবেন, তো সেইটা উনি পাচ্ছেন না। উনি একজনের কাছে গেছেন, গিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানে দিয়ে এসছেন। এবার দিয়ে এসে ওখানে উনি প্রফিট পাননি, কারণ হচ্ছে কি ওনার দশা ওনাকে সাপোর্ট করেনি। এবার উনি আমার কাছে এসছেন, আমার কাছে আসার সঙ্গে সঙ্গে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা। এবার রাহু শুক্র, পজিটিভিটি আসবেই। ফলে ওনার ক্ষেত্রে এই জিনিসটা মনে আসবে যে যার কাছে আমি গেছিলাম আর এখন আমি যার কাছে এসেছি, বা আমাকে আগে দেখাতো, দেখাতে দেখাতে সে কেটে পড়েছিল, তো সে হচ্ছে গিয়ে এখন কাজটা হবে। এখন সেই লোকটার কাছে আমি বেটার অ্যাস্ট্রোলজার। আমার এক রিলেটিভ, এই সময়টা হচ্ছে আমি আপনাদেরকে বলছি 2003 বা 4-এর প্রথম দিক, 3-এর শেষ দিক বা 4-এর প্রথম দিক। আমি জ্যোতিষশাস্ত্র শিখি কলেজ অফ জ্যোতির্বিদ্যা। তো আমার এক কাকা, তার একটা অদ্ভুত রোগ হয়েছে। অদ্ভুত রোগটা কিরকম? তার যে আয়ুরেখা, সেই আয়ুরেখার মধ্যে একটা জায়গা ঝাপসা, মানে বোঝা যাচ্ছে রেখাটা আছে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে ঝাপসা। তো এবার, এবং ডিউরেশনটা হচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 বছর, যতটুকু স্পেস। তো আমি একদিন কলেজ অফ জ্যোতির্বিদ্যায় নিয়ে গেলাম, আমাদের দেবাশিস সেনগুপ্ত স্যার, উনি দেখলেন। উনি দেখে হোরারি করলেন, হোরারি করে আলটিমেটলি বার করলেন যে এই জায়গাটা হচ্ছে গিয়ে কেতু কন্ট্রোল করছে, এবং তার জন্য ওনার ডিজিজ ডিটেকশন হবে না। আর কেতুর একটা টাইম পিরিয়ড বার করা হলো, সেটা হচ্ছে 4 মাস 10 দিন।
এই 4 মাস 10 দিন পরে এই মানুষটার ট্রিটমেন্ট প্রপার ঠিক হতে ট্রিটমেন্ট আর কি শুরু। ভালো কথা। তো ভদ্রলোক 4 মাস 10 দিন অনেক বড় সময়, উনি ওই সময়টা ধরে রাখতে পারলেন। তো এই ধরে রাখতে না পেরে উনি ওই বাগুইয়াটির কোনো একটা জায়গাতে গেলেন। তো যাওয়ার পরে আমি এখন আর যেহেতু রেকর্ডিং হচ্ছে নামটা বলছি না, তো রেকর্ডিং উনি ওখানে গিয়ে হাজির হলেন। তো এখানে গিয়ে উনি আহ, কথাবার্তা বললেন, বলার পরে ওনাকে কিছু জিনিসপত্র দেওয়া হলো, কিছু কবচ, কিছু আরো জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি দেওয়া হলো, এবং একটা বাজেট দেওয়া হলো মোটামুটি 1,30,000 এরকম। তো ভালো কথা, ওনার প্রচুর টাকা ছিল, উনি দিয়ে এলেন। এবং ঠিক 4 মাস 4.5 মাসের মাথায় রেজাল্ট আসতে শুরু করলো। এবং উনি বুঝতে পারলেন যে আমি যে গেছিলাম ড্যাশের কাছে, তো সেই ড্যাশ বাবা তিনি হচ্ছে গিয়ে আমাদেরকে যে রেমেডি করে দিয়েছেন সেই রেমেডিটা কার্যকরী হচ্ছে। কিন্তু আমাদের উম দেবাশিস সেনগুপ্ত বাবু তিনি যে প্রেডিকশনটা করেছেন সেই প্রেডিকশনটা কার্যকরী হয়নি, কারণ তিনি তো 4.5 মাস টাইম নিয়েছিলেন। তাহলে 4.5 মাস 4 মাস 10 দিন পরে কেতুর ইম্প্যাক্ট কমলো, এবং তারপরে ওনার ডিজিজ ডিটেকশন হলো। কি সমস্যা হয়েছে? কোনো একটা কারণে ভেইন গুলো, যে আমাদের যে শিরাগুলো, সেগুলো চওড়া হয়ে গেছে। তাহলে পাইপ যদি চওড়া হয়ে যায়, পাইপে ওয়াটার ফ্লো কমে যায়, স্লো হয়ে যায়। এর ফলে শরীরের সর্বত্র ব্লাড সার্কুলেশন প্রপার ওয়েতে পৌঁছচ্ছে না, এবং এর ফলে ওনার শরীরের অঙ্গগুলো ঝিনঝিন করছে। এবং ডাক্তার এটাকে ভেবেছে যে এটা হচ্ছে নার্ভের প্রবলেম, এবং নিউরো প্রবলেমের ট্রিটমেন্ট করে গেছেন। ফলে এটা একটা রং ট্রিটমেন্ট হয়েছে। কেতু রং ট্রিটমেন্ট ইন্ডিকেট করে, সেটাই হয়েছে। এবং মোটামুটি 4.5 মাসের পরে ওই ড্যাশ বাবার রেমেডি কাজ করে গেছে। অ্যাকচুয়ালি তিনি হচ্ছে অটোমেটিক্যালি ঠিকঠাক হয়েছে এবং অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। কিন্তু এই মানুষটা সে তার দাম পায়নি। এবারে হলো ঠিক উল্টো, আমি দাম পেলাম, কিন্তু মাঝখানে যে লোকটা সে হচ্ছে গিয়ে কাজটা করেছে, তার হচ্ছে গিয়ে রেজাল্ট হয়নি, কারণ দশা কাজ করে গেছে। তো এরকম আমাদের ক্ষেত্রে হবে। ক্লায়েন্টরা নানান রকম রিকোয়ারমেন্ট, নানান রকম ডিমান্ড নিয়ে আমাদের সামনে আসবেন, যেগুলোকে আলটিমেটলি আমরা ফুলফিল করতে পারবো না। ইনস্ট্যান্টেনিয়াস রেজাল্ট চাইতে তারা আসবে, যে আমরা এসছি এক্ষুনি আমাদের রেজাল্ট লাগবে। তাকে কনভিন্স করিয়ে ধরে রাখা এটা রীতিমতো কঠিন। সবাই চায় বেশ বড়লোক হব, এবং যারা শিক্ষিত তারাও চায়, যারা অশিক্ষিত তারাও চায়। প্রত্যেকের একই রকম। স্যার, হ্যাঁ, আমার দুটো কথা আছে, একটা প্রশ্ন আর একটা অনুরোধ। তো হ্যাঁ, প্রথম প্রশ্নটা করি। হ্যাঁ, করুন না। প্রশ্নটা হচ্ছে স্যার, যদি কেউ, সে কোনো প্রাণী হোক, পশু হোক বা কারোর প্রতি হোক, নিখাত ভাবে তাকে ভালোবাসে, পছন্দ করে, তার ভালো চায়, এখানে কোনো ভেজাল থাকলে হবে না, তাহলে কি তার তার মানে উন্নতি হওয়া সম্ভব? কার উন্নতি? পশুটার? পশুটার বা মানুষটার। মনে করুন না, আমি এক্স এর ভালো চাইছি মন থেকে, তাকে ভালোবাসি আমি, সেক্ষেত্রে কি আমার যে চিন্তা ভাবনার যে প্রক্রিয়াটা বা ক্রিয়াটা, সেটা কি তার উপর এফেক্ট পড়বে, মানে ভালো হওয়া শুরু হবে কিছুটা? হ্যাঁ, হয় কি? হয়, একদম অবশ্যই হবে। থ্যাংক ইউ স্যার। দাদা এবার আমি স্যার ভাই, খারাপ লাগলে? স্যার, দ্বিতীয়টা হচ্ছে অনুরোধ। হ্যাঁ বলুন। সেটা সেটা হচ্ছে 21 তারিখ গুরু পূর্ণিমা, আমরা তো অনেকেই যাচ্ছি, তা হ্যাঁ, আপনার ড্রেসটা তো আপনি ঠিক করবেন জানি, কিন্তু আমার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। হ্যাঁ, একদম নিপাট ধুতি পাঞ্জাবি, ডিজাইনার পাঞ্জাবির দরকার নেই, ওই মানে কোমরটা চেপে আছে, ওদিকটা ফুলে আছে, একদম সাবেকি ও পোশাক পরলে আমি খুশি হব। আচ্ছা, ডান। এইটুকুই স্যার। হ্যাঁ, সেই পাঞ্জাবি। আমি প্রত্যেকদিন সকালবেলা আহ পড়তে বসি। আমার এক দিদিমণি আছেন, উনি আমাকে স্পোকেন ইংলিশ পড়ান। তো সেই স্পোকেন ইংলিশ যখন আমার ক্লাসটা হয়, তখন আমার একটা বিশেষ পোশাক থাকে। তো সেই পোশাকটা আমি আপনাদেরকে দেখাই। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে।
এটা তো আপনার পোস্টেও আছে স্যার, ফেসবুকে। হ্যাঁ, এটা সেদিন একটা পোস্টেও ছিল। এই পোশাকটা পরে আমি আর কি বসে পড়ি। কিন্তু 21 তারিখ এটা পরে বসে পড়বেন না। আচ্ছা, এটা বেশ একটা গুরু গুরু পোশাক আছে। না, হ্যাঁ তাহলেও হ্যাঁ, না, গুরু গুরু এরকম না। আচ্ছা ঠিক আছে, না, গুরু এটা আমি না। একদম সিম্পল ধুতি পাঞ্জাবি পরে একদম বসে পড়বো। স্যার, হ্যাঁ, স্যার, একদম স্যার, বলুন। ভালো চাইলে ভালো হয় বললে, তাহলে খারাপ চাইলে কি খারাপ হয়? হ্যাঁ, একদম পজিটিভ এনার্জি যেমন রয়েছে, ঠিক তেমন ভাবেই এনার্জির নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। এবং দাদা, আমিও এটা জিজ্ঞাসা করছিলাম, খারাপ চাইলে কি খারাপ হয়? খারাপ চাইলে খারাপ হয়, একদম। আমি কন্টিনিউয়াসলি একজনের দিকে নজর দিয়ে যাবো, আপনারা শুনেছেন এই ওয়ার্ডটা, নজর দেওয়া। ওর নজর লেগে গেছে, ও কালো নজর, ও অপয়া, ওকে বলবো না, এইসব কথা আপনারা শুনেছেন তো। তো ফলে আমাদের জেলাসি, আমাদের নেগেটিভিটি, এগুলো ইম্প্যাক্ট করে। সবসময় আমাদেরকে নিয়ে এনার্জি ফ্লো চলছে। এবং যখনই আমরা সেই এনার্জি ফ্লোতে নিজেদেরকে রিলিজ করব, আমাদের থেকে যেমন এনার্জি আসবে, সেই এনার্জি অন্যদেরকে এফেক্ট করবে। যেমন ভালো চাইলে ভালো হবে, তেমনি খারাপ চাইলেও খারাপও হবে। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রোটেক্টিভ শিল্ড করতে হবে, যাতে পাশের লোকটা ভালো চাও কি খারাপ চাও, আমার ভালোই হবে। তুমি খারাপ চাইলেও আমার ভালো হবে, তুমি ভালো চাইলেও আমার ভালো হবে। তাহলে এই যে প্রোটেক্টিভ শিল্ড, এটা তৈরি করা আপনাদেরকে শিখতে হবে। এটা আমি শিখি। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে মতো এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে। স্যার, 5 তারিখের পোস্টটা নেই, আপনি দেবেন 5 তারিখের পোস্টটা। আচ্ছা, 5 তারিখটা। স্যার হ্যাঁ, একটা আর ছোট 21 তারিখ দেখা হচ্ছে সবার সাথে। হ্যাঁ, নিশ্চয়ই, একদম। প্রশ্ন করবো? তাহলে শুভরাত্রি স্যার। আজকের মতো শুভরাত্রি। আর আপনারা যত রকম প্রশ্ন, সেগুলো শুধু জাস্ট একটুখানি টাইপ করে দেবেন, তাহলে আমি উত্তরটা সঠিক দিতে পারবো। আচ্ছা কারণ অনেক সময় হয় কি, উত্তরটা আমি এদিক ওদিক ম্যানেজ করে দিই, আর আপনারা আমাকে ভালোবাসেন বলে মেনেও নেন। তো আপনারা হচ্ছে কি, যদি প্রশ্নটা টাইপ করে দেন, তাহলে আমি উত্তরটা ঠিকঠাক দিতে পারবো, মানে মোটামুটি রেফারেন্স টেফারেন্স লাগিয়ে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার, আর শুভরাত্রি স্যার। গুড নাইট স্যার। হ্যাঁ, দেখা হচ্ছে 21 তারিখ। 21 তারিখ দেখা হবে। একদম। নমস্কার।